ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ক্রিকেটের বলটা যেমন ছোট, ঠিক তেমনিভাবে টেস্ট ক্রিকেটের দুনিয়াটাও কিন্তু অনেক ছোট। আর এই ছোট দুনিয়ার অর্ধেক সদস্যরাই এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের রণাঙ্গনে। চট্টগ্রামে বাংলাদেশ খেলছে উইন্ডিজের সঙ্গে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান খেলছে সাউথ আফ্রিকার সঙ্গে, চেন্নাইতে ইন্ডিয়া খেলছে ইংল্যান্ডের সঙ্গে। তবে স্পোর্টস লাইভটা অবশ্যই শুরু করতে চাই ঘরের মাঠে খেলার খবর দিয়ে। এক্স্যাক্টলি, আর সেই সাথেই চলে যাচ্ছি চট্টগ্রাম টেস্টের খবরে। চট্টগ্রাম টেস্টে চলছে স্পিনারদের দাপট। এরপরও তৃতীয় দিন শেষে 218 রানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 3 উইকেটে 47 রান করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে উইন্ডিজ করে 259 রান। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম বলেই বোনারকে ফেরত পাঠান তাইজুল ইসলাম। এরপর অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটকে 76 রানে বোল্ড করেন আরেক স্পিনার নাইম হাসান। আর 40 রান করা কাইল মায়ার্সকে ফিরিয়ে দেন মেহেদী হাসান। তবে দ্বিতীয় সেশনে জশুয়া দা সিলভাকে বিপদ সামাল দেন ব্ল্যাকউড। 99 রানের জুটি ভাঙে 42 রান করা জশুয়াকে নাইম ফেরালে ব্ল্যাকউডকেও থামতে হয় 68 রানে। শেষ 6 রান তুলতেই 5 উইকেট হারায় উইন্ডিজ। 171 রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে রাকিম কর্নওয়ালের স্পিন ভেলকিতে ফেরেন তামিম এবং শান্ত। সাদমান ইসলামও ফিরলে বিপদে পড়ে স্বাগতিকরা। দিন শেষে মুমিনুল 31 আর মুশফিক অপরাজিত 10 রানে। চট্টগ্রাম টেস্ট আমাদের জন্য আর কি রং রূপ রস বৈচিত্র্য নিয়ে অপেক্ষা করছে সেসবের খবর জানতে, আদ্যপান্ত খবর জানতে চাই। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, প্রথমত আপনার কাছে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এর আগে যখন 2018 সালে বাংলাদেশ উইন্ডিজ জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল, আমার কাছে একটা পরিসংখ্যান আছে যে তৃতীয় দিনে 15 উইকেট গিয়েছিল। আজকে তৃতীয় দিনে গেছে 11 উইকেট, 8টা উইকেট উইন্ডিজের, 3টা উইকেট বাংলাদেশের। আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যত সময় যাচ্ছে এখন থেকে বল টার্ন করবে, পিচ ভেঙেছে, কিংবা বোলারদের জন্য একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে? আপনি যে স্ট্যাটটা দিলেন 3টে উইকেট কম গেছে, সেটার কারণ হয়তো এটা হতে পারে, ব্যাখ্যা আর কি আমার কাছে, সেটা হলো যে করোনার কারণে, কোভিড-19-এর কারণে তো 1 বছর খেলা বন্ধ ছিল জোহর আহমেদে, ডোমেস্টিক ক্রিকেটও হয়নি, সেই জন্য হয়তো 3টে উইকেট কম গেছে। যদি খেলাটা নিয়মিত হতো তাহলে উইকেটে একটু প্রেশার থাকতো, তাড়াতাড়ি ভেঙে যেত, হয়তো 15, 16 বা 20টাও চলে যেতে পারতো। হ্যাঁ, বিষয়টা এরকমই। আসলে আমরা কিন্তু জানি জহুর আহমেদের উইকেটটাই এইরকমই হয়। বিশেষ করে দ্বিতীয় দিনের থার্ড সেশন থেকেও আমরা অনেক টেস্ট হয়েছে যেখানে দেখেছি বল টার্ন করা শুরু করে। যেহেতু যেটা বললাম, আসলে যদিও ফানি ওয়েতে বলেছে কিন্তু এটাই বাস্তবতা, যেহেতু অনেকদিন রেস্ট পেয়েছে জহুর আহমেদের উইকেটটা একটু ভালো ছিল। আপনি যদি দেখেন আজকে নিশ্চয়ই খেলা শেষ হয়ে কিছুটা উইকেটের পরিচর্যা হবে। কালকেও প্রথম সেশনটা হয়তো অতটা টাফ হবে না, তখন হয়তো পেস বোলারদের জন্য একটু সুবিধা থাকবে। দ্বিতীয় সেশন থেকে কিন্তু আবারও আমি আশা করতেই পারি, বা আমরা সবাই আশা করতে পারি যে স্পিনাররা বাড়তি সহায়তা পাবে। সেক্ষেত্রে এখন আমি প্রশ্ন আসে যে আসলে বাংলাদেশের কত রানের কত টার্গেট আসলে নিরাপদ। আমার কাছে মনে হয় অন্তত 350, 350 রান তো হওয়া উচিতই, কারণ এই মাঠে আমি যদি ভুল না করি, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে 314 বা 315 এই ধরনের একটা স্কোর নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে চেস করে টেস্ট ম্যাচ জিতেছিল। হাসিনুর, আপনার সাথে যখন গতদিন কথা হয়েছিল আপনি বলছিলেন যে রাকিম কর্নওয়াল খুব একটা মাথা ব্যথার ইস্যু নাও হতে পারে। সো আজকে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য কিন্তু এটা আসলে একটা অনেক বড় মাথা ব্যথা হয়ে গেছে। তো পরবর্তী ইনিংসগুলোতে কি আসলে একটা স্পেশাল স্ট্র্যাটেজি নিয়ে নামা উচিত কিনা? আসলে বাংলাদেশের যেই বোলারটা থ্রেট হতে পারে ওয়ারিকান, সে কিন্তু মাত্র 1 ওভার বোলিং করেছে। আমি এখনও এই দাবিতেই আছি, ওয়ারিকান অনেক ভালো বোলার, তিনি অভিজ্ঞ, অনেক দিন ধরে খেলছেন। রাকিম কর্নওয়ালের চেয়ে ওয়ারিকানকে আমার ভালো বেশি বোলার মনে হয়। তবে উইকেট যখন আপনাকে সাহায্য করবে তখন হয়তো সামি বোলিং করলেও 2-1টা উইকেট পড়ে যেতেই পারে। তো বিষয়টা এই ধরনের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটটাই কিন্তু এই ধরনের। তৃতীয় দিন, বিশেষ করে চতুর্থ দিন কিন্তু আরও বাক খাবে। আপনি দেখেন বাংলাদেশের স্পিনার যখন ভারতে গিয়ে বোলিং করে তারা কিন্তু ততটা সাকসেস হয় না। ভারতেও কিন্তু স্পিন সহায়ক উইকেট। বিষয়টা হলো কন্ডিশনটার সাথে আমরা কীভাবে অভ্যস্ত। আমাদের স্পিনারদের আসলে বলে কবজিতে এত জোর দিতে হয় না বলটা টার্ন করানোর জন্য, উইকেটের সহায়তা এমনিতেই হয়ে যায়। তো সেই যে অটোমেটিক হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু সেটা শিখতে পারে না। তো ঠিক একই ধরনের ব্যাপারটা হচ্ছে, আপনি যখন স্পিন সহায়ক উইকেট হবে, আপনি যে কোনো স্পিনারের বলে আউট হতে পারেন, কাউকেই ছোট করা যাবে না। আমি রাকিনকে কখনোই ছোট করিনি, তবে আমার কাছে রাকিনের চেয়ে ওয়ারিকানকে বেটার বলার মনে হচ্ছে, বেটার থ্রেট মনে হচ্ছে। হাসিনুর, সর্বশেষ প্রশ্ন একটু আমাকে বলবেন, যেহেতু প্রথম সেশনটা খুব ক্রুশাল, সকালবেলা চট্টগ্রামের আবহাওয়া এখন কেমন থাকে? আমরা ঢাকাতে একরকম দেখছি, ঢাকাতে একটু একটু শীত থাকে, আবার একটু একটু গরমের একটা কম্বিনেশন থাকে। মূলত চট্টগ্রামের সকালের কন্ডিশনটা কেমন থাকে? ফার্স্ট সেশনটা কীরকম হতে পারে?
ঢাকার মতো কিন্তু শীত থাকে না, ঢাকার চেয়ে কম থাকে। চট্টগ্রামে সকালবেলায় রোদ উঠে যায়, আপনি 6:30 7টার মধ্যে রোদ উঠে যায়। তবে শীতের আবহাওয়া যেহেতু রাত্রে একটু তো শীতের ওয়েদার থাকবেই, এবং এটা যে কোনো টেস্টে আপনি যে কোনো সিজনেই থাকেন, আপনি সারা রাত যখন উইকেটটা ঢাকা থাকে, একটা আপনার জলীয় বাষ্পর কারণে যে একটা ড্যাম্প হয়ে যায় উইকেটটা, একটা ময়েশ্চার তৈরি হয়, আমরা যেটা ক্রিকেটীয় ভাষায় বলে থাকি, পেসাররা কিন্তু এতেই বাড়তি সহায়তায় পেয়ে থাকেন। আপনি দেখেন কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল যখনই বোলিং করেছেন না কেন, তাদের বলের হাইট দেখুন না কেন, তাদের এক্সপিরিয়েন্স, তারা আমাদের চেয়ে ফিজিক্যালি অনেক শক্তিশালী, তাদের হাইট সব কিছু মিলিয়ে আসলে তারা যে কোনো উইকেটে বিপজ্জনক হতে পারে, এবং সকালে যখন তারা বাড়তি সহায়তা পাবে তখন তারা আরও বিপজ্জনক হবে। আপনি আজকে যদি সাদমানের আউটটা দেখেন, হ্যাঁ, সাদমান আসলে এক্সপেক্ট করেনি এত উপরে উঠবে, তিনি ভাবছিলেন বলটা হয়তো তার গায়ে লাগবে, কিন্তু অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল, তিনি লিভ করলে কিন্তু চলে যেত। তো এই বিষয়গুলো গতি যে তারতম্যটা হবে, হাইটের যে তারতম্যটা হবে, সেইটাই অ্যাডজাস্ট করাটাই ব্যাটসম্যানদের মূল চ্যালেঞ্জ হবে। হাসিনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি কালকে প্রথম সেশনটা বাংলাদেশ খুব ভালো মতো পার করতে পারবে। তবে একটা বিষয় একটু আফসোস আমার কাছে লাগছে, সেই আফসোসটা হচ্ছে একটা রেকর্ড হয়নি, এবং সেই রেকর্ডটা হচ্ছে একই টেস্টে সেঞ্চুরি এবং সেই সঙ্গে 5 উইকেট নিতে না পারার যে রেকর্ডটা, সেটা মেহেদী মিরাজ আসলে নিতে পারেননি। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। বিপজ্জনক ব্ল্যাকউড মায়ার্সদের ফেরাবার পাশাপাশি ক্যারিবিয়ান টেল ছেটে ফেলার কাজও করেছেন মেহেদী মিরাজ। ইনিংসের সেঞ্চুরির সাথে 5 উইকেট শিকারের কীর্তি গড়া না হলেও উইন্ডিজের 259 রানে গুটিয়ে যাওয়ার পেছনে ভূমিকা ছিল মিরাজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের বিদায়ের পর দুশ্চিন্তায় যখন ক্যারিবীয়রা, তখন ত্রাতা জার্মেন ব্ল্যাকউড। মায়ার্সের সাথে দ্রুত রান তুলতে থাকেন তিনি। 65 বলে 40 রান করা মায়ার্সের ইনিংস লম্বা হতে দেননি মিরাজ। 154 রানে 5 উইকেট হারানো উইন্ডিজের সামনে এরপর চ্যালেঞ্জ ছুটতে পারেননি বাংলাদেশি বোলাররা। তাতে জমে ওঠে ব্ল্যাকউড ডিসিলভার রসায়ন। সেখানেও নাইমের পর মিরাজের আঘাত, ব্ল্যাকউডকে ছেটে ফেলেন এই অলরাউন্ডার। স্বস্তি ফিরে বাংলাদেশের ড্রেসিং রুমে। ওই ওভারের চতুর্থ বলেই স্বীকার করেন কেমার রোজকে। এর পরের ওভারে কোয়ার্নওয়ালকে ক্যারিবীয়দের ওয়াল হতে দেননি ব্যাট হাতে প্রথম ইনিংসে শতক হাঁকানো মিরাজ। নিজের চতুর্থ শিকারে পরিণত করেন কোয়ার্নওয়ালকে। 5 উইকেট শিকারের সম্ভাবনা থাকলেও সুযোগ দেননি তাইজুল। ইনিংসে সেঞ্চুরির সাথে 5 উইকেটের আক্ষেপ থাকলেও ম্যাচে ভালো কিছু করার সম্ভাবনা এখনো রয়েছে মিরাজের সামনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যত না প্রয়োজন মিরাজের, ম্যাচের শেষ দিকে অর্থাৎ চতুর্থ ইনিংসে বোলার মিরাজকেই প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। আগেই নাম লিখিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডারদের কাতারে। এক টেস্টে 10 উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছেন আগের দিনই। সুযোগ আছে আরেক কীর্তির। পরের ইনিংসে 5 উইকেট নিলেই সাকিব সোহাগ গাজীদের পাশে নাম লেখাবেন মিরাজ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। ব্যাট এবং বল হাতে জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই আমাদের আরেক সহকর্মী মঞ্জুর মোর্শেদ, স্পেশাল করেসপন্ডেন্ট, যমুনা টেলিভিশন। মঞ্জুর ভাই, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে একটা টেকনিক্যাল বিষয় দিয়ে আসলে আমি শুরু করি মঞ্জুর ভাই। সেটা হচ্ছে প্রথম ইনিংসে আমরা দেখলাম যখন পেসাররা বোলিং করছিলেন, ইনফ্যাক্ট যদি আমি শ্যানন গ্যাব্রিয়েলের কথা পার্টিকুলারলি বলি, অ্যারাউন্ড দ্য উইকেট এসে ব্যাক অফ লেন্থের বল করছিলেন, ফরওয়ার্ড শর্ট লেগ ছিল, মুমিনুল বেশ কয়েকবার ট্র্যাপে পা দিয়েছিলেন। আজকে দেখলাম সাদমান ট্র্যাপে পা দিয়ে উইকেট কিপারের কাছে ক্যাচ দিলেন, মুমিনুল বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছিলেন। এগুলো কি আসলে মূলত আমাদের ব্যাটসম্যানদের লিমিটেশন অফ প্লেইং শর্টস কিনা? আসলে আলটিমেটলি যে একটা ব্যাক অফ লেন্থের শর্ট পিচ ডেলিভারি, সেটা লিভ করা এক ধরনের বিষয়, আবার ডিফেন্ড করতে গিয়ে ফরওয়ার্ড শট লেগে ধরা খাওয়ার মতো চান্স ক্রিয়েট করা এক ধরনের বিষয়, আবার উইকেট কিপারের কাছে ক্যাচ দেওয়া আরেক ধরনের বিষয়। ওভারঅল এই প্যাকেজটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমি যদি একটু ঘুরিয়ে উত্তরটা আপনাকে দিই, যে ব্যাকআপ লেন থেকে ওই বাউন্সে কিন্তু বলটা তুলতে পারেন শ্যারন গ্যাব্রিয়েল, তুলতে পারেন কেমার রোচ, যে কারণে কিন্তু ক্যাপ্টেন ব্রাথওয়েট ওই ধরনের ফিল্ডিং সাজিয়েছেন এবং সাজিয়ে মুমিনুলের মতো টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যানকে বিপদে ফেলতে চেয়েছেন। বাংলাদেশের যারা সেরা ব্যাটসম্যান তাদেরও হয়তো ওইভাবে প্যাভিলিয়নে ফেরাতে চেষ্টা করবেন উইন্ডিজ ক্যাপ্টেন। এখন মুশফিক রয়েছেন উইকেটে, বা পরে যারা আসবেন তাদেরকেও হয়তো ওইভাবে চেষ্টা করবেন উইন্ডিজ ক্যাপ্টেন। কারণটা হচ্ছে কি, তার হাতে কিন্তু সেই রকম থ্রেটফুল বোলার রয়েছে যারা ব্যাকআপ লন থেকে বলটা তুলতে পারেন, এবং সেই কারণে ওই ফরওয়ার্ড শর্ট লেগ বলেন, সিলি পয়েন্ট বলেন, বা এক
আলাদা স্লিপ নিয়ে বল করতে পারেন কিন্তু একজন পেস বোলার। তো আপনার হাতে কিন্তু ওইরকম আপনার আর্মারিতে ওইরকম ওয়েপন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ওইরকম ফিল্ডিং সেট করতে পারেন, যেটা পরীক্ষা বাংলাদেশি ব্যাটসম্যানরা দিয়েছেন। তো বাংলাদেশ ক্যাপ্টেনের হাতে যদি ওইরকম পেস বোলার থাকতো, বাংলাদেশ ক্যাপ্টেনও কিন্তু প্রতিপক্ষ ব্যাটসম্যানদের এইভাবে পরীক্ষা নিতে পারতেন। কিন্তু চট্টগ্রামের উইকেটটা যেরকম, সেখানে কিন্তু বল অনেকখানি পুরনো হয়ে গেছে সেকেন্ড ইনিংসে। বাংলাদেশ 40+ রানও করে ফেলেছে ইতিমধ্যে, বলটা কিন্তু খানিকটা পুরনো হয়েছে, সফটওয়্যার হয়ে গেছে। সুতরাং আগামীকালের সকালে অন্তত ওইভাবে বাউন্সটা হয়তো বা নাও পেতে পারেন শ্যারন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ। বলটা যেহেতু পুরনো হয়ে গেছে, প্রথম 10টা ওভার খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় চট্টগ্রামের মতো উইকেটের জন্য। তো সেইটা আমার মনে হয় থ্রেডটা অনেকখানি কাটিয়ে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা, মিডল অর্ডারের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে ইনিংসটাকে অনেক দূর নিয়ে যাবেন তারা, এই প্রত্যাশা কিন্তু সামি রয়েছে। একটা বিষয় একটু জিজ্ঞেস করে, তা হচ্ছে এখন পর্যন্ত লিডটা হচ্ছে 219 রানের। আলটিমেটলি যদি এমন হয়, আল্লাহ না করুক, বাংলাদেশ আগামীকাল ফার্স্ট সেশনে অল আউট হয়ে যায়, অ্যারাউন্ড 250-র মতো একটা টার্গেট ওয়েস্ট ইন্ডিজের সামনে যদি দিয়ে দেয়, তাহলেও কি আসলে খুব বেশি ভয় পাওয়ার মতো বিষয় আছে কিনা? আমি 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 আসলে এরকম থ্রেটফুল বোলিং কিন্তু উইন্ডিজের দেখিনি, বা উইকেটটা থেকে এরকম অ্যাসিস্ট্যান্স, যেটা বলছিলাম যে পেস বোলাররা হয়তো অত অ্যাসিস্ট্যান্স আর আগামীকাল সকালে পাবেন না, স্পিনাররাও কিন্তু এরকম থ্রেটফুল হবেন না, কারণ বাংলাদেশি স্পিনারদের কিছু বল হয়তো ঘুরেছে। হাসিনুর বলছিল ওয়ারিকানের বলটা একটু ডিফিকাল্ট হবে বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য, কিন্তু এই ইন্টারন্যাশনাল লেভেলে এই ধরনের বোলিং খেলে কিন্তু আপনি অভ্যস্ত। আর উইকেট থেকে কিন্তু স্পিনাররা এখন পর্যন্ত, তৃতীয় দিন পর্যন্ত যেরকম দেখেছি, চতুর্থ দিন সকালেও এরকম অ্যাসিস্ট্যান্স পাবেন, মানে খুব বেশি অ্যাসিস্ট্যান্স পাবেন এরকম কিন্তু মনে হয়নি। সুতরাং বাংলাদেশের ইনিংসটা এত দ্রুত ফোল্ড আউট হবে এটা আমি অন্তত বিশ্বাস করছি না। আমার মনে হয় সামি যে বাংলাদেশ 350+ একটা চ্যালেঞ্জ উইন্ডিজের সামনে ঠেলে দিতে পারে বলে মনে হয়। আর উইন্ডিজের যে ব্যাটিং লাইন আপটা, সেটা তো টেইলটা তো খুব দ্রুত মুছড়ে দিয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং আমি খুব আশাবাদী যে বাংলাদেশ এই টেস্টটা জিততে চলেছে। মনজুর মোর্শেদ, আপনার কাছে আমরা আসছি, তবে তার আগে একটু সাকিব আল হাসানের আপডেট আমরা জানাতে চাই দর্শকদের কাছে। আবারও ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান, আর এই ইনজুরি নিয়ে রাগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম টেস্টে বোলিং করবেন না তিনি, শঙ্কা তৈরি হয়েছে ঢাকা টেস্টে খেলা নিয়েও। তবে দলের প্রয়োজনে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং করতে পারবেন সাকিব। বিসিবি বলছে নতুন করে সাকিব নাকি থাইয়ের ইনজুরিতে পড়েছেন, কিন্তু আসলে কি তাই? বিস্তারিত হাসিনুর রহমানের রিপোর্টে। Picking up a groin niggle in the last ODI. He's gone through his rehab. He's still not quite at 100%, but he's got another day or so. সাকিব যে চট্টগ্রাম টেস্টের আগে শতভাগ ফিট হননি, তা ম্যাচ শুরুর একদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। এছাড়াও অনুশীলনে সাকিব আল হাসান আলাদাভাবে কাজ করায় তা ছিল ওপেন সিক্রেট। টেস্টের প্রথম দিন মাঠেও প্রমাণ হয়েছে সাকিব ম্যাচ ফিটনেস পাননি। তবে চোট নিয়ে 68 রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন সাকিব। কিন্তু কেন সাকিব ব্যথা নিয়ে খেলেছেন, এই প্রশ্ন জানতে চাইলে তার ইনজুরির কথা গোপন করেছে বিসিবি। এটা তো ফিজিও বলবে, এটা তো ডেফিনেটলি ফিট আছে বিদায় তো খেলছে। বোলিং করতে নেমেই আর লুকোনো যায়নি চোট। মাত্র 6 ওভার বোলিং করার পর আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সাকিব। ইনজুরি নিয়ে সাকিবের খেলাটা যে হিতে বিপরীত হয়েছে তাও এখন স্পষ্ট। এই ইনজুরিতে কেবল চট্টগ্রাম টেস্ট নিয়েই ঝুঁকিতে পড়েননি সাকিব, শঙ্কা তৈরি হয়েছে ঢাকা টেস্ট থেকে ছিটকে যাবার। চট্টগ্রামে সাকিব আর বোলিং করবেন না, তবে দল বিপদে পড়লে ব্যাট হাতে হয়তো ত্রাতা হিসেবে মাঠে নামতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। ভাই আপনার ডানে বল গেলে ধরার দরকার নাই, খালি হাতে যেটা আসবে সেটা ধরে। দ্বিতীয় দিন যখন আবারও চোট নিয়ে মাঠ ছাড়ছিলেন সাকিব, তখন চোখের দেখা এটা স্পষ্ট ছিল, গ্রোইনে আবারও ব্যথা পেয়েছেন তিনি। তবে বিসিবি তৃতীয় দিন যখন বার্তা পাঠালো সাকিবের ইনজুরি নিয়ে, সেখানে বলা হয়েছিল থাইয়ে নতুন করে ব্যথা পেয়েছেন তিনি। তবে এই নিয়ে বিসিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সবাই এড়িয়ে গেছেন। তখনই হয়েছে সন্দেহ, আসলেই কি থাইয়ে নতুন ইনজুরিতে পড়েছেন সাকিব, নাকি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে বোর্ড? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। মনজুর, আমরা কিন্তু যখন হচ্ছে কি প্র্যাকটিস ম্যাচগুলোর মানে প্র্যাকটিসের যখন আমরা ভিডিওগুলো দেখছিলাম বা ফুটেজগুলো দেখছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে প্র্যাকটিস করার সময় সাকিব বিভিন্নভাবে ইনজুরিতে আবারও মানে টান খাচ্ছে বা হচ্ছে কি আনকমফোর্টেবল ছিল। সো এরপরে তাকে নিয়ে খেলা মানে কি খেলাতে মানে খেলতে দেওয়া বা হচ্ছে মাঠে নামানোটা কি একটু বেশি রিস্কি হয়ে গেল? আর পরবর্তী ইনিংসগুলোতে সাকিবের ব্যাট করাটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য? ইনফ্যাক্ট আমি একটু স্পেসিফাই করে দিই, ফোর্থ ইনিংসে সাকিবের বোলিং কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ারিকান কতটা থ্রেটফুল হয়ে উঠেছেন। যদিও এই ইনিংসে কর্নওয়াল 2টা উইকেট পেয়েছেন, কিন্তু আমার মনে হয় মেইন থ্রেট হচ্ছে ওয়ারিকান। তার বাহাতি স্পিনটা খেলাটা আসলেই খুব ডিফিকাল্ট হবে। যদিও আমাদের দলে এক গাদা বাহাতি ব্যাটসম্যান রয়েছে, আর বাহাতি বাহাতি বোলারদের এগেইনস্টে উপমহাদেশের বাইরের ব্যাটসম্যানরা সারা পৃথিবীতে স্ট্রাগল করেন এবং সাকিব সেখানে পৃথিবীর অন্যতম সেরা বোলার, বাহাতি স্পিনার। তো ড্যানিয়েল ভেটরির পরে এত ভালো বাহাতি স্পিনার কিন্তু আর পৃথিবীতে আসে নাই। তো সেই বোলারটি আমার একাদশে রয়েছে, কিন্তু তিনি বল করতে পারবেন না। সুতরাং এটা তো একটা বিশাল সেটব্যাক এবং সেই সেটব্যাক নিয়েই কিন্তু বাংলাদেশকে খেলতে হবে টেস্টের বাকি সময়টা। অর্থাৎ ফোর্থ ইনিংসে সাকিব আল হাসান বল করতে আর পারবেন না। তবে সাকিব আল হাসান কিন্তু সবসময় থ্রেটফুল তার প্রতিপক্ষের জন্য, এবং সাকিব আল হাসান সবসময় থ্রেটফুল হচ্ছে তার আশেপাশে সবার জন্য, কারণ সাকিব তার নিজের সিদ্ধান্তগুলো নিজেই নেন। সাকিব ইনজুরিতে ছিলেন, তিনি ফুল ফিট ছিলেন না, সেটা রাসেল ডোমিঙ্গো বলেছেন, কিন্তু বিসিবির কেউ সেটা সাহস করে বলছেন না। এটা কিন্তু আমরা দেখেছি। বলার হয়তো অবস্থানে তারা নেই, কারণ সাকিবের নিজের সিদ্ধান্ত সাকিব নেন। সাকিব হয়তো নিজে খেলতে চেয়েছেন, এই জন্য খেলছেন। আমরা জানি যে হাফ ফিট সাকিবও কিন্তু প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা তিনি দেখিয়েছেন। 68 রানের একটা ইনিংস খেলেছেন, যদি কনসেন্ট্রেশন না হারাতেন হয়তো বা ওই ইনিংসটা তিনি সেঞ্চুরিতে নিয়ে যেতে পারতেন। তো আমরা আশা করবো যে এই ইনিংসে হয়তোবা তিনি ব্যাট হাতে নেবেন, কিন্তু যদি দলের প্রয়োজন হয় আর যদি এমন হয় যে তিনি যদি বোঝেন যে ইনজুরিটা গুরুতর, ব্যাটিং করলে হয়তো ইনজুরিটা আরো গভীরতর হয়ে উঠতে পারে, তাহলে তার ব্যাট করার দরকার নেই। বাংলাদেশ কিন্তু কমফোর্টেবল একটা জোনে রয়েছে এবং আমরা আশা করবো যে ম্যাচটা সাকিবের সহায়তা ছাড়াই বাংলাদেশ সহজভাবে ম্যাচটা জিতে নিক, কারণ আমরা ফুল ফিট সাকিবকে চাই ঢাকা টেস্টে। যদি ঢাকা টেস্টে নাও পাই পরবর্তী সিরিজগুলোর জন্য, কারণ বাংলাদেশের এবার চরম ব্যস্ততম একটি বছর যাচ্ছে, সেই বছরে সাকিবের গুরুত্বটা অপরিসীম। মনজুর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর ওপিনিয়ন। আগামীকাল চতুর্থ দিনের খেলা, এবং এই চতুর্থ দিনের খেলার আগে দুই দলের দুই প্রতিনিধি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। উইন্ডিজ থেকে জার্মান ব্ল্যাকউড, বাংলাদেশ থেকে তাইজুল ইসলাম। দেখে আসবো। আমরা জয়ের জন্য মাঠে নামবো। গ্যাব্রিয়েল বেশ ভালো বল করছে, রিভার্স সুইং করাচ্ছে। চতুর্থ দিন ওদের যত দ্রুত সম্ভব অল আউটের লক্ষ্য আমাদের। এখনো এই ম্যাচে আমরা বেশ ভালোভাবে টিকে আছি। হইতে পারে হয়তো আমরা অনেকদিন পর টেস্ট ক্রিকেটে আসছি, এটাও একটা কারণ হতে পারে। একটা ইউজ টু এর একটা ব্যাপার থাকে, তো আসলে দীর্ঘ 1 বছর পর আসাটা তো একটু হয়তো এদিক ওদিক হইতে পারে। দ্বিতীয় সেশনে যে বোলিং করছি, ওই বোলিং করলে হয়তো বা 250 আনাপ, তারপরেও আমাদের আশা আছে যে তাদেরকে 300 350 একটা স্কোর দেওয়ার জন্য। ক্রিকেট বল ছেড়ে ফুটবলটা হাতে নেওয়াতে অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন, তবে ফুটবলের একটা খবর আছে আপনাদের জন্য। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আবারও বসুন্ধরার জার্সিতে দেখা যেতে পারে মেসির সতীর্থ হার্নান বার্কোসকে। কিংসের হয়ে মাঠে নেমে ফুটবল সতীর্থদের আনন্দে ভাসিয়েছিলেন বার্কোস, হয়তো বা আবারও দেখা যাচ্ছে বার্কোসকে। বাঁ হাতে চোখ ঢেকে মুষ্টিবদ্ধ ডান হাত আকাশ পানে উঠিয়ে জলদস্যুদের মতো উদযাপন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই জলদস্যুর উদযাপন মাত্র 4 বার দেখতে পেয়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। তারপর আক্ষেপ আর আক্ষেপ। মেসির সতীর্থ হান্নান বার্কোস যে নির্মল আনন্দের ফুটবলে ভাসিয়েছিলেন, সেটি এখনও আক্ষেপ হয়ে ঝরে বাংলাদেশের ফুটবল সমর্থকদের কণ্ঠে। তবে সেই আক্ষেপেই কিনা আবারও বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন সাবেক এই আর্জেন্টাইন। বসুন্ধরা কিংসের সাথে এখনও কথা না হলেও বার্কোসের জন্য কিংসের দরজা যে খোলা, সেটা অনেকটা স্পষ্ট ইমরুল হাসানের কণ্ঠে। আমার যেটা মনে হচ্ছে বার্কোস আসলে এখন একদমই ফ্রি আছে, তো আমরা যদি যোগাযোগ করতে পারি হয়তো বার্কোসকে আনা সম্ভব। কিংসের জার্সিতে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন বার্কোস, এরপরই করোনার আক্রমণ। স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকা ছাড়তে হয়েছিল তাকে। তবে বসুন্ধরার বর্তমান ফরওয়ার্ড লাইন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ, তাই আবারও বার্কোস উন্মাদনায় মাতার সম্ভাবনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। আমাদের প্রত্যাশা ঠিক ততটুকু পূরণ করতে পারছে না, সেই তুলনায় যদি আমি বার্কোসের সাথে কম্পেয়ার করতে যাই, রাহুল নিঃসন্দেহে কিছুটা পিছিয়ে আছে। তো এটা নিশ্চয়ই আমাদের চিন্তাভাবনা একটা খোরাক যোগাবে। মে মাসে রয়েছে কিংসের এএফসি কাপের খেলা। সবকিছু ঠিক থাকলে সেখানেই হয়তো দেখা যাবে জলদস্যুর সেই উদযাপন। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে জানাচ্ছে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু খেলার খবর। ভারত ইংল্যান্ড সিরিজের খবর। 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে প্রথম দিন শেষে অধিনায়ক জো রুটের অপরাজিত সেঞ্চুরিতে 3 উইকেটে 263 রান করেছে ইংলিশরা। চেন্নাইয়ের টস জিতে ব্যাটিং এ বেছে নিয়েছে ইংল্যান্ড। এই 4 ম্যাচ সিরিজের উপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপে কে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
এবার পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে এখনও 166 রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। 272 রানে পাকিস্তানকে অল আউট করে দিন শেষে তাদের সংগ্রহ 4 উইকেটে 106 রান। পর্তুগিজ ফুটবলার তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আজ 36তম জন্মদিন। 18 বছরের পেশাদার ক্যারিয়ার অসংখ্য অর্জনের সাক্ষী ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। এখন পর্যন্ত 4টি ভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল করেছেন 860টি। ব্যালন ডিওর জিতেছেন 5 বার, সব মিলিয়ে জিতেছেন 30টি মেজর শিরোপা, 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা, 3টি ইংলিশ লিগ শিরোপা, 2টি সিরিয়া শিরোপা ও 4টি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন CR7। নিজ দেশে পর্তুগালকে এনে দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনস লিগের শিরোপা। জাতীয় দলের জার্সি গায়ে 167 ম্যাচে করেছেন 101 গোল। আর কিছু অ্যাড করতে চাও তুমি? সেই সাথে কিন্তু আজকে নেইমারের বার্থডে। এক্স্যাক্টলি। সো হ্যাপি বার্থডে রোনালদো, হ্যাপি বার্থডে নেইমার, এবং এই বার্থডে উইশ করে বিদায় নিচ্ছি স্পোর্টস লাইফ থেকে। সেই সাথে সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।